তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে প্রথমে যেটা করার কথা ছিল সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। জন্মকুণ্ডলিতে বা দশা সাপেক্ষে আমাদের অ্যাক্সিডেন্ট হতে দেখতে পাওয়া যায়। তো এই কখন অ্যাক্সিডেন্ট গুলো হয় এই নিয়ে আমি একটা চার্ট আগে একটু শেয়ার করি। তারপরে হচ্ছে গিয়ে আমি বোঝাচ্ছি কি টাইপের কন্ডিশনে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের জন্য মূলত রাহু, মঙ্গল, শনি এই সমস্ত গ্রহগুলো রেসপন্সিবল। তো এদের মধ্যে ওই রক্তপাত, আঘাত, যন্ত্রণা এই ব্যাপারগুলোকে রাহুই কন্ট্রোল করে। ভুল বললাম? মঙ্গল কন্ট্রোল করে। আর রাহু সাডেন ইভেন্ট এবং ইভেন্টের অ্যাবনর্মালিটিকে ইন্ডিকেট করে, যে হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটলো এবং সেই ঘটনাটা অ্যাবনর্মাল, এই ব্যাপারটাকে কন্ট্রোল করে রাহু। সেকেন্ড, আমি শেয়ার করছি। শেয়ার হয়েছে? মনে হয় হয়নি। হয়েছে। এবার দেখুন তো শেয়ার হয়েছে কিনা। হ্যাঁ স্যার। তো মূলত অ্যাক্সিডেন্টের কারক গ্রহ হিসেবে আমরা তিনটে গ্রহকে ধরবো, একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে শনি, আর একটা হচ্ছে মঙ্গল। এবার যদি কোনো সময় এদের কম্বিনেশন দেখতে পাওয়া যায়, যেমন এই চার্টটাতে আমরা দেখতে পাচ্ছি দুটো কম্বিনেশন। একটা হচ্ছে গিয়ে উম, মঙ্গল শনি প্লুটো, ভয়ঙ্কর কম্বিনেশন। আর একটা হচ্ছে মঙ্গলের অষ্টম দৃষ্টি, সেটা রাহুর উপরে গিয়ে পড়েছে। জন্মকুণ্ডলীতে শনিটা তুঙ্গ অবস্থায় রয়েছে, এটাও হচ্ছে গিয়ে পার্শিয়ালি একটা বিপদ সংকেত। কেবলমাত্র শনিদেব তিনি যদি খুব বলবান হয়ে থাকেন কিংবা মঙ্গল খুব ম্যাসিভ স্ট্রং হয়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট, আঘাতপ্রাপ্তি, রক্তপাত ইত্যাদি দেখতে পাওয়া যায়। এরপরে আমাদের রয়েছে সেটা হচ্ছে ট্রানজিটে। ট্রানজিটে যেখানে শনি রয়েছে বা যেখানে মঙ্গল রয়েছে, সেখানে যদি মঙ্গলের প্যাসেজ হয় বা শনির প্যাসেজ হতে দেখতে পাওয়া যায়, সেই সময় কিংবা দৃষ্টিও পড়ে, সেই সময় কিন্তু অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এবার আমি একটা জিনিসকে দেখাচ্ছি। এই মানুষটার ক্ষেত্রে এই কেতু, রাহু কেতু এই পিরিয়ডে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং অ্যাক্সিডেন্টটা হচ্ছে একদম ম্যাসিভ অ্যাক্সিডেন্ট। পায়ের মধ্যে তিনখানা প্লেট, হাঁটুতে ওর 22টা স্ক্রু বসাতে হচ্ছে। এইবার এই যে সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই সময়টাতে এই জায়গাটাতে ছিল রাহু, আর এই জায়গাটাতে ছিল মঙ্গল। তাহলে এই যে রাহু আর মঙ্গল এই জায়গা এই অবস্থায় রয়েছে, এখানে মঙ্গলের দৃষ্টি মঙ্গলের ওপর, শনির ওপরে পড়েছে। আর এদিকে রাহু এইখানে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের উপরে। ফলে রাহুর নেগেটিভিটি মঙ্গল অ্যাবজর্ভ করেছে, মঙ্গলের দৃষ্টিতে মঙ্গল শনি অ্যাক্টিভেটেড হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ট্রানজিটে ট্রানজিটে অবস্থায় কি হয়েছে, সেখানেও এখানে ছিল শনি, সেই শনির উপরে মঙ্গলের ঘাতক দৃষ্টি, অর্থাৎ যাকে আমরা বলি অষ্টম দৃষ্টি, সেটা গিয়ে পড়েছে। তাহলে এবার দেখুন, মঙ্গলের দৃষ্টি মঙ্গল শনির উপরে পড়েছে, রাহুর দৃষ্টি ট্রানজিট মঙ্গলের উপরে পড়েছে। ফলে ট্রানজিট মঙ্গল সে কিন্তু ভয়ঙ্কর একটা ধারণ করেছে রূপ। এরই সঙ্গে সঙ্গে অন্তর্দশা অধিপতি এবং দশা অধিপতি এদেরকেও আমাদের দেখতে হবে। শুধু ট্রানজিটে নয়, ন্যাটাল চার্টেও কি অবস্থায় রয়েছে সেটাও আমাদেরকে দেখতে হবে। কেতু হচ্ছে মহাদশা অধিপতি, রাহু হচ্ছে অন্তর্দশা অধিপতি। তাহলে এই সময় রাহু দ্বিতীয় রয়েছে, মারক স্থানে, আর কেতু রয়েছে অষ্টমে, অন্যতম দুস্থানে।
ফলে কেতুর দশা এবং রাহুর অন্তর্দশা, আবার কেতুর প্রত্যন্তর দশা, এই সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই সময় কেতু ছিল অষ্টমে, লগ্ন থেকে অষ্টমে, আর রাহু ছিল দ্বিতীয়। ফলে এই সময়টা ওনার জন্য ভয়ঙ্কর মারক একটা সময় তৈরি হয়েছে। তার মধ্যে কেতুর প্রত্যন্তর দশা সেই মারকটাকে আরো প্রচন্ডতম রূপ দিয়েছে। তাহলে এই যে সিচুয়েশন, এই টাইপের কম্বিনেশন হলে পরেই জন্মকুণ্ডলিতে আমরা বলবো যে এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল যোগ। যদি কোনো একটা ঘরের উপরে শনি মঙ্গল দৃষ্টি দেয়, তাহলে আমাদের এক একটা করে আমরা কম্বিনেশন লিখি। কোনো একটা ঘরের উপরে অ্যাসপেক্ট অফ শনি আর মঙ্গল প্লাস মঙ্গল, তৃতীয় পয়েন্ট কি? শনি প্লাস মঙ্গল। এবং এখানে হচ্ছে গিয়ে নক্ষত্র, নক্ষত্রটাকে দেখতে হবে। শনি মঙ্গল অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি করে, কিন্তু নক্ষত্র অধিপতি তারা যদি অবস্থান করে দুস্থানে, সেই ক্ষেত্রে কিন্তু এদের মারকত্ব অনেকটা বাড়বে, ঘাতক বাধক যাই হোক না কেন এরা হয়ে উঠবে। এবার হচ্ছে গিয়ে শনি অথবা মঙ্গল, এই কম্বিনেশন রয়েছে শনি অথবা মঙ্গল, এদের সঙ্গে কানেক্টেড হয়েছে ট্রানজিট রাহু, শনি বা মঙ্গল। সেই ক্ষেত্রেও অ্যাক্সিডেন্টাল কম্বিনেশন তৈরি হতে পারে। এর সঙ্গে সঙ্গে দশা, দশা হচ্ছে কাদের? 6, 8, 12, 6, 8, 12 হতে পারে। এই শনি মঙ্গল রাহু হতে পারে, শনি মঙ্গল রাহু এরা হতে পারে। এই যে দশা যদি আসে, দশার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে অন্তর্দশা, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যন্তর দশা। খেলা কিন্তু হবে প্রত্যন্তর দশায়। তাহলে শনি মঙ্গল রাহু এদের প্রত্যন্তর দশা, অথবা 6, 8, 12 এদের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা, তার সঙ্গে সঙ্গে ট্রানজিটে ক্লিক করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টটা হবে। এবং অ্যাক্সিডেন্ট মানেই যে সেটা ব্লিডিং হবে, অ্যাক্সিডেন্ট মানে যে বিরাট রক্তপাত হবে এরকম নয়, কিন্তু অ্যাক্সিডেন্ট মানে আঘাত, অ্যাক্সিডেন্ট মানে বিপদ, এইগুলো হতে দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমাকে একটা জিনিস বলুন, অ্যাক্সিডেন্টের ব্যাপার স্যাপার গুলো মোটামুটি আমরা বুঝলাম, তো এইখানে কোথাও বুঝতে অসুবিধা? হ্যাঁ স্যার, কোন দশাতে দুর্ঘটনা হবে আপনি বলছেন? প্রত্যন্ত দশাতেই দুর্ঘটনা হবে। অন্তর্দশা অথবা প্রত্যন্তর দশা। প্রত্যন্ত। এইবার হচ্ছে গিয়ে সেইখানে যদি ট্রানজিটের নেগেটিভিটি পায়, তাহলে সেই দুর্ঘটনা মারাত্মক হবে, দুর্ঘটনায় সমস্যা বাড়বে। কিন্তু যদি ট্রানজিট ভালো থাকে কিংবা নক্ষত্র ভালো থাকে, তাহলে হচ্ছে দুর্ঘটনার মাত্রা কমে যাবে। এইখানে এই মানুষটার চার্টে ট্রানজিট মারাত্মকভাবে অ্যাক্ট করেছে, এবং এমন বিকট অ্যাক্সিডেন্ট হয়েছে যে উনি এখনো মাটিতে পা ফেলার উপযুক্ত হয়ে উঠতে পারেনি। প্রায় 40 দিন হয়ে গেল। স্যার এটাই কি আপনার সেই বন্ধুটা? হ্যাঁ। এই গোচরে অষ্টমে কেতু থাকার কারণে বলছেন? গোচরে অষ্টমে কেতু, গোচরে মঙ্গল ষষ্ঠে, রাহু দ্বিতীয়, তাদের দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি এখান থেকে পড়েছে এই মঙ্গলের উপরে, রাহু মঙ্গলকে অ্যাক্টিভ করেছে, মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়েছে, কেতু অষ্টমে বসে রয়েছে, ট্রানজিট কেতুর সঙ্গে
ন্যাটাল রাহু সম্পর্ক করেছে, এইসব মিলে পুরো ঘেটে গেছে। স্যার, হ্যাঁ, এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে শুভ গ্রহের কোনো ভূমিকা থাকে না? শুভ গ্রহ যেখানে যদি বৃহস্পতি সরাসরি প্রভাব থাকে, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের এফেক্ট কমতে দেখতে পাওয়া যাবে। যেমন হচ্ছে গিয়ে জুপিটার ছিল, এখানে গুরু ছিল, তো গুরু এখানে খুব একটা ভালো রেজাল্ট দিতে পারেনি। এখানে বৃহস্পতি একা, সে হচ্ছে গিয়ে ওকে রক্ষা করতে পারে। তবে লোকটা প্রাণে বেঁচেছে এবং আহ মরেও যেতে পারতো, যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল 90 কিলোমিটার স্পিডে এসে একটা লোককে মেরে ছিটকে পড়ে যাওয়া, তাতে মরেও যেতে পারতো। এবং যে জায়গাটাতে হয়েছিল, সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে গাড়ির স্পিড এত বেশি থাকে যে ওর বাঁচার চান্স কমই ছিল। তো সেরকম কিছু হয়নি, বেঁচে গেছে। বাট ভয়ঙ্কর অবস্থা, এবং এপাশ ওপাশ মিলে 50টা সেলাই পড়েছে। তো এই হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্টের মেইন ফান্ডা। এটাকে একটু এদিক ওদিক করে দেখে নিতে হবে। চার্টে যখন পড়বে তখন চার্টে আপনার চোখ যাবে শনি মঙ্গল কি অবস্থায় রয়েছে, কখন কখন নেগেটিভ দশাগুলো আসছে, এবং সেই দশাগুলো সেগুলো হচ্ছে গিয়ে কতটা মারক ঘাতক হতে পারে সেটা দেখে নেওয়া, আর তার সঙ্গে ট্রানজিটটাকে ম্যাচ করানো। ট্রানজিট ছাড়া কিন্তু ওই ইভেন্ট ঘটবে না। ট্রানজিট ছাড়া আপনার বড় ইভেন্ট কিছুই আসবে না। শুধুমাত্র দশা ক্লিক করলে হবে না, ট্রানজিটের ব্যাকআপ চাই। আর ট্রানজিট যখন গ্রহদের ওপরে গ্রহদের প্রভাব পড়ে, তখন ট্রানজিট অ্যাক্টিভ হয়। মানে ধরুন আপনার কুণ্ডলিতে একটা শনি মঙ্গলের যোগ আছে, যখন ট্রানজিটে সেই শনি মঙ্গলের যোগটা শনি বা মঙ্গলের দৃষ্টিতে পড়বে, তখন সেটা একটা ঘাতক রূপ নেবে। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল একটা দিয়ে, এটা খুব একটা, যেমন ধরুন এটা হচ্ছে কি আমি দেখাচ্ছি, যেটা এটা হচ্ছে আমার কুণ্ডলী। তো এটা 1979-এর ওই ডিসেম্বরের দিকে যে কেউ জন্ম নেবে, তার কুণ্ডলীতেই এই কম্বিনেশন দেখতে পাওয়া যায়। তাহলে এই কম্বিনেশনে কি দেখতে পাবো আমরা? এইখানে হচ্ছে গিয়ে বৃহস্পতি মঙ্গল রাহু হচ্ছে, এই জায়গাটাতে এই কম্বিনেশনটা রয়েছে। তাহলে এটা একটা খুবই বিপজ্জনক কম্বিনেশন, এই বিষয়ে আমাদের কারোর কোনো সংশয় নেই। বৃহস্পতি মঙ্গল রাহু এদের কম্বিনেশন, এটা একটা বাজে কম্বিনেশন। এবার এখন মঙ্গল রয়েছে এইখানে, এখন আমাদের মঙ্গল যে ট্রানজিট মঙ্গল, সেই ঘরটাতে রয়েছে। রাহু আছে এই ঘরটাতে, আর শনি আছে এই ঘরটাতে। এবার এই যে লোকটা, এই লোকটার কুণ্ডলিতে এখানে শনি আছে। তাহলে কিছুদিনের মধ্যেই মঙ্গলটা এই ঘর থেকে এই ঘরে চলে আসবে। মোটামুটি ধরুন ওই জুন মাসের 7-8 তারিখ নাগাদ। তো জুন মাসের 7-8 তারিখ নাগাদ যখন মঙ্গলটা এই ঘর থেকে এই ঘরে চলে আসবে, মঙ্গলটা এইখানটাতে চলে আসবে, ফলে মঙ্গলের উপরে মঙ্গল পড়লো, মঙ্গলের উপরে মঙ্গল একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। সেই সময় এই শনিটা এইখানটা চলে যাবে। আর ঠিক সেই একই সময়
এই রাহুটা এখানটা চলে আসে। তখন সিচুয়েশন একটা ঘাতক সিচুয়েশন তৈরি হয়। তাহলে রাহুর উপর রাহুর প্রভাব, মঙ্গলের দৃষ্টি অষ্টম দৃষ্টিতে শনি, এই দৃষ্টিটা নেগেটিভ। ট্রানজিট মঙ্গলের অষ্টম দৃষ্টিতে শনি পড়বে, আর এই লোকেদের শনির ওপর শনির দৃষ্টি। তাহলে এই সময়টা কিন্তু একটা খারাপ সময় চলছে। এইবার যদি দশা নেগেটিভ থাকে, এই সময় যদি দশা নেগেটিভ হয়, তাহলে কিন্তু সময়টা বিপজ্জনক হতে একটুও অসুবিধা হবে না, সময়টা কিন্তু বিপজ্জনক হবে। প্রচুর মশা। তাহলে ওই সময়ে যদি হচ্ছে গিয়ে আহ অশুভ দশা অন্তর্দশা এগুলো যদি ওই সময় পড়ে, তাহলে সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে, এবং বেশ বিপজ্জনকই হতে পারে। তাহলে এই এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং চার্টের সঙ্গে ট্রানজিটকে ম্যাচ করিয়ে দেখতে হবে। তো অনেক দূরের ট্রানজিট আমরা দেখতে পাবো না, কিন্তু কাছাকাছি ট্রানজিট যদি হয়, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই ট্রানজিটে প্রবলেম হতে পারে, এবং দশা দেখে মোটামুটি বছর খানেকের আমরা আইডেন্টিফাই করতে পারবো। যদি আমরা কোনো নেগেটিভ দশা পাই, তাহলে সেই নেগেটিভ দশার সময় একটু প্রিকশন বাড়াতে হবে। কোনো নেগেটিভ ইভেন্টকে আমরা যত্ন করে কিছুটা পজিটিভ করতে পারি, আবার কোনো নেগেটিভ ইভেন্টকে একটু অযত্ন করে বা মিসগাইড করে বা কেয়ার না করে সেটাকে ড্যামেজ করিয়ে দিতে পারি। এই প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু করতে পারি। তাহলে মোটামুটি অ্যাক্সিডেন্ট ওরিয়েন্টেড বিষয়গুলো বোঝা গেল। সুষমা, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আপনি যেগুলো বললেন অনেকটাই আমি চার্টটা আগে দেখেছিলাম। তো এই বিষয়গুলোই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি অ্যাক্সিডেন্টাল কম্বিনেশন, বা এই কম্বিনেশন গুলোই আমাদেরকে ডিস্টার্ব করে। তো স্যার, হুম, বলছি স্যার, এই যোগের সাথে যদি ইউরেনিয়াস নেপচুন প্লুটো এই ধরনের কিছু কানেক্টিভিটি তৈরি হয়, সেটাও তো দেয় অনেক সময় অ্যাক্সিডেন্ট। সেটা আরো বাড়িয়ে দিতে পারে অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি, হ্যাঁ, সেটাই আর কি। অ্যাক্সিডেন্টকে আরো ডেঞ্জারাস করে দিতে পারে। তবে মোটামুটি পুজো পাঠ করে বা মন্ত্র পাঠ করে একটু সাত্ত্বিক জীবন যাপন করে বড় বিপদকে এড়ানো যেতে পারে। আর ওই সময় মানুষ যদি উগ্র জীবন যাপন করে, তখন হচ্ছে গিয়ে সমস্যা আরো বাড়তে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার আমাদের একদম ছোট্ট একটা টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে স্বরবর্ণ। স্যার, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না তো? শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি বলছি, মার্সটা মানে মিথুনে বকরি ছিল, তাহলে বকরি গ্রহের ক্ষেত্রে যদি চতুর্থ দৃষ্টি ধরি, সেটা তো মীন রাশিতেই পড়ছে না মঙ্গলের। না, বক্রী গ্রহের ক্ষেত্রে আমরা আপাতত সোজা দৃষ্টি ধরবো। এখনো আমরা বক্রী গ্রহের চতুর্থ দৃষ্টি উল্টো দিকে ধরার লেভেলে যাইনি। হুম। কারণ আমাদের লগ্নে বকরি মঙ্গল, এটাও কি অ্যাক্সিডেন্ট ক্রিয়েট করতে পারে, মানে ঘটাতে পারে? লগ্নে বকরি মঙ্গল। লগ্নে বক্রী মঙ্গল অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে, পাওয়ারফুল হলেই অ্যাক্সিডেন্ট দিতে পারে। হুম, স্যার একটা কোশ্চেন করব। হ্যাঁ, করুন।
বলছি স্যার, অ্যাক্সিডেন্টে মৃত্যু এটা কি করে বুঝবো যে তার মৃত্যু হবে? এখানে সবসময় মৃত্যুর যোগ আসে না। এবার এই ক্ষেত্রে হচ্ছে কি অ্যাক্সিডেন্টের লেভেল, মৃত্যুর যোগ রয়েছে কিনা, আহ আয়ুষ্কাল শেষ হয়েছে কিনা, এই বিষয়গুলো দেখে মৃত্যুর কাল গণনা করা যেতে পারে। তবে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট দেখে আমাদের পক্ষে মৃত্যু গণনা করা কঠিন। তো আর আমি একটা জিনিস দেখেছি যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগটা খুব প্রমিনেন্টলি বোঝা যায়, কিন্তু মৃত্যুটাকে আইডেন্টিফাই করা সেটা মুশকিল হয়ে দাঁড়ায়। আচ্ছা, তো এবার আমরা চলে আসি ষড়বল। ষড়বল আমাদের বৈদিক জ্যোতিষে গ্রহের বলবত্তা বিচার করবার একমাত্র রাস্তা হচ্ছে ষড়বল। কোনো একটা গ্রহ বলবান না দুর্বল এটা বুঝবার জন্য আমরা ষড়বল এটাকে ব্যবহার করে থাকি, এবং এইটার মানে মোটামুটি একমাত্রই রাস্তা, সেটা হচ্ছে ষড়বল। তা ষড়বলের মধ্যে রয়েছে কয়েকটা পয়েন্ট। তার মধ্যে হচ্ছে কালবল। কালবল মানে কাল কোন সময়ে জন্ম হয়েছে, কোন সময়ে জাতকের পৃথিবীতে পদার্পণ ঘটেছে, সেই সময়টা কি কাল ছিল, রাত্রিকাল না দিনকাল। রাত্রিকালে তিনটে গ্রহ বলবান হয়। একটা হচ্ছে গিয়ে চন্দ্র, মঙ্গল আর শুক্র। বুধ সব সময় বলবান, আর অন্যান্য গ্রহ তারা দিনের বেলা বলবান। অন্যান্য গ্রহ মানে সূর্য, বৃহস্পতি, শনি, এরা হচ্ছে গিয়ে দিনের বেলা বলবান। তাহলে দিনের বেলা জন্ম না রাত্রিবেলা জন্ম এটা দেখে আমরা কালবলকে আইডেন্টিফাই করে নিতে পারি। এরপরে হচ্ছে চেষ্টা বল। চেষ্টা বল বা ট্রাইং ফোর্স, এই যে বলটা, এই বলটা বলা হয় যে কোনো গ্রহ বক্রী হলে এই চেষ্টা বল প্রাপ্ত হয়। যে কোনো গ্রহ বক্রী হলে পরে চেষ্টা বল প্রাপ্ত হয়। আর উত্তরায়ণ, উত্তরায়ণ মানে সূর্য যখন উত্তর দিকে মুভ করে সেই সময় সূর্য বলবান হয়, অর্থাৎ সূর্য উত্তরায়ণ গতির সময় চেষ্টা বল লাভ। এরপরে হচ্ছে উচ্চজ বল বা ক্ষেত্রজ বল। উচ্চ বল কোনটা? গ্রহরা যদি তুঙ্গ অবস্থা প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে সে বল প্রাপ্ত হয়, তার বলবত্তা বাড়ে। তারপরে উচ্চস্থ ক্ষেত্রের পরে মূল ত্রিকোণে যদি থাকে, তারপরে যদি স্বক্ষেত্রে থাকে, তারপরে যদি মিত্র ক্ষেত্রে থাকে, তারপরে বন্ধু ক্ষেত্র বা সমক্ষেত্রে যদি থাকে, সে অনুযায়ী গ্রহদের বলবত্তা নির্ধারিত হয়। এরপর হচ্ছে দিকবল। দিকবল হচ্ছে কোন দিকে রয়েছে। যেমন দশম ভাবটা হচ্ছে মাথার উপর, সেখানে রবি এবং বলবান, মঙ্গল এখানে বলবান। তাহলে রবি এবং মঙ্গল দশম ভাবে দিকবল পায়। চন্দ্র আর শুক্র এরা মাটিতে দিকবল পায়, এটা চতুর্থে। বুধ বৃহস্পতি এরা পূর্ব দিকে দিকবল পায়। আর শনি সে সপ্তমে থাকলে মানে পশ্চিম দিকে দিকবল প্রাপ্ত হয়। তাহলে এই বলগুলোকে ক্যালকুলেট করা, সেটাই হচ্ছে আমাদের হরবলের ক্যালকুলেশন। এবার হচ্ছে অয়ন বল। এখানে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন আছে। তাহলে দক্ষিণায়নে চন্দ্র বলবান, বুধ বলবান এবং শনি বলবান, আর অন্যান্য সমস্ত গ্রহ তারা উত্তরায়ণে বলবান। আর একটা রয়েছে লাস্টলি, সেটা হচ্ছে স্থান বল। কোন কোন ঘরে সে জায়গা পেয়েছে। এইখানে আমাদের পরাশর তিনি স্বরবর্গকে হিসেব করেছেন। স্বরবর্গ মানে হচ্ছে মূল কুণ্ডলী, ফোরা কুণ্ডলী, মেক্কান কুণ্ডলী, নবাংশ, দ্বাদশাংশ আর ত্রিংশাংশ। তারপরে D1, D2, D3, D9, D12 আর D13। এই ঘরগুলোতে যদি গ্রহরা বলবান হয় তাহলে আমরা তাদেরকে 1 নাম্বার করে দেব, আর যদি বলবান না হয় তাহলে আমরা 0 দেব। তাহলে সেখান থেকে আমরা কোন গ্রহ কতগুলো এক পেলো সেটাকে আইডেন্টিফাই করতে পারবো, করে কাদের কত বল বেশি সেটাকে বার করতে পারবো। তো আমাদের যে কোনো সফটওয়্যারে এটা গ্রহদের বলবত্তার কুণ্ডলী দিয়ে দেওয়া হয়। এবার এই যে গ্রহদের বলবত্তা বা সরবল কুণ্ডলী, সেইখান থেকে যে গ্রহটা মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে বেশি সরবলে পাওয়ারফুল, সেই গ্রহটাকে বা তারপরে দু একটা গ্রহ তাদেরকে আমরা গুরুত্ব দেব। যেমন আমি একটা যদি সরবল কুণ্ডলী বার করি,
যদি আমরা একটা সরবল কুণ্ডলী বার করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে কত নম্বরে আছে। দেখুন, চন্দ্র এখানে রয়েছে সবচেয়ে আগে। তাহলে এই কুণ্ডলীটার ক্ষেত্রে, এই জন্ম কুণ্ডলীতে আমরা জেনে রাখবো যে অন্যান্য গ্রহদের সঙ্গে যখন চন্দ্র যোগ সৃষ্টি করবে, তখন চন্দ্র বাকিদেরকে ডমিনেট করতে পারবে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার যদি শনি বুধ শুক্রের যোগ হয়, তাহলে আমরা বলবো যে এখানে শনি কিন্তু বুধ বা শুক্রকে ডমিনেট করবে। ফলে গ্রহযোগ সম্পর্কে যখন আমরা প্রেডিক্ট করব, তাদের মধ্যে কোন গ্রহটা মোস্ট ডমিনেটিং প্ল্যানেট, সেখানে আমাদের এই সরবল কুণ্ডলী কাজে লাগবে। তাহলে এই ব্যাপারটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা করব আজকে, সেটা হচ্ছে অষ্টক বর্গ। আচ্ছা, এই সরবল নিয়ে কারোর কোন রকম কনফিউশন? সরবল নিয়ে কারোর কোন রকম সমস্যা সমস্যা? এই সরোবল থেকে কি আমরা রেমেডি দিতে পারি কাউকে? একদমই না। আমরা মূল কুণ্ডলী থেকে রেমেডি দেবো। আমরা তো রেমেডি নিয়ে অনেকগুলোই পড়েছি। স্যার হাইয়েস্ট কত অবধি যায়? এখানে তো চন্দ্র 9 আছে, হাইয়েস্ট কত অবধি যায় বল। না, এইটা না আনুপাতিক ব্যাপার। আমি আচ্ছা কিভাবে হিসেব করেছি, ব্যাপারটা তার উপরে ডিপেন্ড করবে। যেমন হচ্ছে গিয়ে, আমি যদি প্রত্যেকটা পয়েন্ট এটাকে ওই 10-এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে সেইভাবেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা চলে আসি অষ্টক বর্গে। অষ্টক বর্গে যাওয়ার জন্য আমাদের একটা পুরোপুরি চার্ট। ওই একটা চার্ট আমরা আঁকলাম। এবার আমরা এটার জন্য অষ্টক বর্গকে বানাবো। তাহলে অষ্টক বর্গ হচ্ছে কোনো একটা গ্রহ সে অন্যান্য গ্রহদের দ্বারা কতটা প্রভাবিত হচ্ছে, বা অন্যান্য গ্রহরা ওই গ্রহটার ওই জায়গায় অবস্থানের জন্য কতটা প্লিজড হচ্ছে, সেই গ্রহটা কতটা আহ ভালো অবস্থায় থাকতে পারবে ওই ঘরটাতে, সে অন্য গ্রহকে ওই ঘরটাতে বসবার জন্য কতটা পারমিশন দিচ্ছে। যেমন হচ্ছে গিয়ে রবির অষ্টক বর্গ। রবির অষ্টক বর্গ যদি আমরা বার করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা গ্রহ রবিকে কোথায় কোথায় থাকতে দেবে, সেটাকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। এটা রবিও কিন্তু কে জায়গা দেবে। এরকম ব্যাপারটা যে এমনিতে তো রবি একটা জায়গায় বসেই রয়েছে, সেই রবি ট্রানজিট, রবির কোন কোন পজিশনে হ্যাপি, সেটাকে আমরা বার করবার চেষ্টা করি। আমরা একটু চেষ্টা করি। তাহলে রবির অষ্টক বর্গে রবি, রবির জন্য 1 2 4 7, 1 2 4 7 9 10 11। রবি যেখানে আছে সেখান থেকে সে 1
দেখা যায় না। তাহলে 1 2 4, 1 2 4, 7 8 9 10 11, 7 8 9 10 11। এই ঘরগুলোতে রবিকে সে পারমিশন দিচ্ছে। এই ঘরগুলোতে যে এখানে রবি রয়েছে সে রবিকে এখানে পারমিশন দিচ্ছে। চন্দ্র রবিকে 3 6 7 8 10 11 নম্বর ঘরে পারমিশন দেবে। 3 6 7 8 10 11। চন্দ্র কোথায় আছে? এইখানে। তাহলে চন্দ্র কোথায় কোথায় পারমিশন দেবে? চন্দ্র পারমিশন দেবে 3, তারপরে হচ্ছে 6 7 8 10 11, 6 7 8 10 11। যেখানে চন্দ্র আছে সে এই জায়গাগুলোতে রবিকে পারমিশন দিবে। মঙ্গল রবিকে কোথায় কোথায় পারমিশন দিচ্ছে? 3 5 6 10 11। মঙ্গল এখানে আছে, তাহলে 3 5 6 10 11। বুধ কোথায় দিচ্ছে? 5 6 9 11 12। বুধ দিচ্ছে কোথায়? 5, বুধ এখানে আছে, 5 6 9, 5 6 9 11 12। মানে 11 ভুল হলো, 11 12। এরপর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে 1 2 3 4 7 8 9 10 11। বৃহস্পতি এখানে রয়েছে 1 2 3 4 7 8 9 10 11। বৃহস্পতির পরে বাকি রইল কে? শুক্র। রবিকে দেবে 8 11 12। শুক্র রবিকে দেবে 8 11 12। শনি রবিকে দেবে 1 2 4 1 2 4 7 8 10 11। তাহলে শনি দেবে 1 2 4 7 8 10 11 10 11। তাহলে ট্রানজিট রবি যখন এই ঘরগুলোর মধ্যে যাবে তখন এই ঘরগুলোতে, এই ঘরটাতে গ্রহরা কিন্তু ডিস্টার্ব বেশি, সরি কম হচ্ছে, কিন্তু এই ঘরে কেবলমাত্র একটি রেখা আছে। তার মানে এই ঘরে রবি থাকলে বেশি গ্রহ তারা কমফর্ট ফিল করছে না। এই ঘরটাতে যদি রবি থাকে তাহলে গ্রহরা ভাববে যে না আমাদের ভালো লাগছে না, আমরা ডিস্টার্ব হচ্ছি। তাহলে সবচেয়ে বেশি আরামদায়ক সিচুয়েশন হচ্ছে এই ঘরটা, তুলা রাশিতে রবি এবং কর্কট রাশিতে যখন রবি যাবে তখন হচ্ছে গিয়ে গ্রহরা কম পীড়িত হবে, গ্রহরা হ্যাপি থাকবে। তারা পারমিশন দিয়েছে রবিকে এই ঘরগুলোতে থাকার। 5 জন গ্রহ পারমিশন দিয়ে রেখেছে যে তুমি এখানে থাকো। এরপরে যদি আমরা রাহুকে ধরি, রাহু রবিকে দিচ্ছে 2 3 4 6 9। রাহু রবিকে দিচ্ছে 2 3 4 6 আর 9। আর লগ্ন রবিকে দিচ্ছে 1 2 4। লগ্ন দিচ্ছে 1 2 4 7 8 10 11। 7 8 10 11। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ঘর আছে, যে দুটো ঘরে রেখার সংখ্যা হচ্ছে 3। এই একটা ঘর আর এই একটা। এই দুটো ঘরের রেখার সংখ্যা 3 রবির জন্য। তাহলে রবি যখন এই ঘর দুটোর উপর দিয়ে প্যাসেজ করবে, যখন রবি এই ঘর দুটোর উপর দিয়ে প্যাসেজ করবে তখন রবির কিন্তু সর্বাধিক পাপ প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবার আমাকে বলুন এই পর্যন্ত বোঝা গেল কিনা? স্যার এই যে প্রত্যেকটা গ্রহের জন্য এক একটা করে আপনি নাম্বার বলছেন, এই নাম্বার গুলো মানে এই স্পেসিফিক নাম্বারগুলো মানে আমরা পাবো হরিহর মজুমদারের বইতে
বৃহৎ পরাশরী হোরা শাস্ত্রে, আর একটু পরে আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, মানে এই নাম্বারগুলো ফিক্সড তো প্রত্যেকটা গ্রহের জন্য? এই নাম্বারগুলো প্রত্যেকটা গ্রহের জন্য ফিক্সড। আচ্ছা, ঠিক। প্রত্যেকটা গ্রহ অন্যান্য গ্রহদের জন্য কিছু কিছু ঘর দেয়, যে ঘরগুলো সেপ্টেবল, যে ঘরগুলোতে, যেমন আপনি ধরুন বাড়িতে বেড়াতে এসেছেন, তো আমার বাড়িতে একটা নিজের পার্সোনাল জায়গা আছে, আমি বলবো ভাই তুমি ওই জায়গাটাতে ঢুকো না, বাকি যেখানে খুশি যাও আসো। আমার বাড়িতে একটা জায়গা আছে যেখানে আমার টাকা পয়সা থাকে, আমি চাইবো না যে আপনি এসে আমার ওই টাকা পয়সার জায়গাটাতে ঢুকে পড়ুন। তাহলে ওই জায়গাটা আপনার জন্য কমফোর্ট জোন নয়, আমি আপনাকে ওই জায়গাটাতে পারমিশন দিচ্ছি না। আপনি হুম। ওইখানে উপস্থিত হলে পরে আমি চিন্তায় পড়ে যাব। তাহলে এখান থেকে যখন রবি প্যাসেজ করবে, তখন আমার মূল জন্মকুণ্ডলীর যে রবি, সে কিন্তু পীড়িত বোধ করবে। সে বলবে ভালো লাগছে না, ওই লোকটা কেন আমার ওই জায়গাটাতে গেছে। কিছু কিছু লোকের ক্ষেত্রে অদ্ভুত ইগো দেখতে পাওয়া যায়, যেমন আমার ক্ষেত্রে একটা অদ্ভুত ইগো হচ্ছে আমার চেয়ার। এটা হওয়া উচিত নয়। তাহলে এই আমার চেয়ারটা আমি লোকের সাথে শেয়ার করতে পারি, আমার মনে হয় আমার চেয়ারে কেউ বসলে এটা যেন আমাকে অপমান করা হচ্ছে। হওয়া উচিত নয়, চেয়ার তো মানুষের বসার জন্যই। তো এই যে ব্যাপারটা যে আবার চেয়ারে কেউ বসলে আমার ইরিটেশন হচ্ছে, ঠিক তেমনি ভাবেই এই ঘরগুলোর উপর দিয়ে যখন রবি পাস করবে, তখন হচ্ছে গিয়ে বাকি গ্রহরা, যারা এদেরকে কম জায়গা দিচ্ছে বা যারা এদেরকে জায়গা দেয়নি, তারা ইরিটেট ফিল করবে এবং তাদের রেজাল্ট নেগেটিভ আসবে। ফলে এই ঘর দুটোর উপর দিয়ে রবির সঞ্চারকালে আমাদের বিশেষ যত্ন করতে হবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা অষ্টক বর্গের যে টেবিল পাবো, এইটাকে এক জায়গায় সম্মিলিত করার পরে আমরা পাবো একটা সর্বাষ্টক বর্গ। তো আমি আপনাদের এবার সেই সর্বাষ্টক বর্গটাকে দেখাচ্ছি। এটাতে হচ্ছে গিয়ে একটা সর্বাষ্টক বর্গ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাবগুলো। প্রথমে সব রাশিগুলোর নাম লেখা রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক ইত্যাদি ইত্যাদি। তো এই রাশিগুলোর মধ্যে ভাবগুলো তার ঠিক পরের লাইনে লেখা রয়েছে। তাহলে লগ্ন ভাব রয়েছে কর্কট, লগ্ন ভাব কর্কটে রয়েছে। তাহলে এই কর্কটে যে লগ্ন ভাবটা পড়েছে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি শনি দিয়েছে 3 পয়েন্ট, বৃহস্পতি 8 পয়েন্ট, মঙ্গল 3 পয়েন্ট, এরকম ভাবে পয়েন্ট তৈরি হয়েছে। এবার এখানে মোট পয়েন্ট যেটা রয়েছে 31, 32, 30, 31, 32, 24, 24, 28। এই পয়েন্টগুলো কিন্তু ফিক্সড নয়, কিন্তু এই যে পয়েন্টগুলো, অর্থাৎ শনির অষ্টক বর্গে পয়েন্ট, এটা ফিক্সড। মঙ্গলের অষ্টক বর্গে পয়েন্ট ফিক্সড। এই এই পয়েন্টগুলো ফিক্সড। নিচের যে যোগফল, এটাকে আমরা পেয়েছি। তাহলে এই যোগফলগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি সবারই যোগফল কাছাকাছি একই রকম। একমাত্র এইটা 21 পেয়েছে। অর্থাৎ কুম্ভ এই লোকটার জন্য, মানে এই কুণ্ডলী লড়ার জন্য কুম্ভটা হচ্ছে অষ্টম ভাব। সেই অষ্টম ভাবটা কিন্তু এই মানুষটার ক্ষেত্রে দুর্বল। বাকি ঘরগুলোর মধ্যে মোটামুটি নাম্বার ডিস্ট্রিবিউশন কম বেশি সমানই বলা যেতে পারে। 31, 32, 24, 27 এগুলো মোটামুটি ইকুয়াল। তাহলে এইবার ধরুন এই লোকটাই আপনার কাছে প্রশ্ন করলো যে আমার তো মেষে যাচ্ছে 10th হাউসে, সরি মিনে হচ্ছে গিয়ে নবম ভাবে শনি প্রবেশ করছে, তাহলে এই শনির ট্রানজিটটা কেমন। তো এই মিনে এই লোকটা শনির ট্রানজিটে দেখুন পয়েন্ট পেয়েছে মাত্র 1। মানে মিনে যখন শনি থাকবে, তখন এই লোকটার বাকি গ্রহরা তারা কিন্তু ফলদান ঠিকঠাক করতে পারবে না। ইনফ্যাক্ট শনি যখন মেষেও যাবে, তখনও কিন্তু গ্রহরা সঠিকভাবে ফলদান করতে পারবে না। ফলে এই যে মিনে শনি মুভ করছে, এই সময় কিন্তু এই মানুষটার প্রিকশন নিতে হবে। এই মানুষটাকে কিন্তু ভাবতে হবে যে আমি কি করব, কি করলে পরে আমার গ্রহ, আমাদের গ্রহ অবস্থানগুলো ডিস্টার্ব হবে না।
সর্বাধিক পয়েন্ট হচ্ছে 8। তো সেই 8-এর মধ্যে মাত্র 1 পেয়েছে। তো এখানে কিন্তু আমাদের দুশ্চিন্তা আছে। এবার যখন এই শনিদেব বৃষতে যাবে সেই টাইমটা এই লোকটার জন্য ভালো। যখন আবার শনিদেব মিথুনে যাবে সেই টাইমটাও এই লোকটার জন্য ভালো, মোটামুটি ভালো। কিন্তু কর্কটে শনি যখন যাবে তখন বেশ, ধনুতেও বেশ ভালো, বাকি ঘরগুলোতে কিন্তু অত ভালো রেজাল্ট দেবে না। তাহলে এইটা মোটামুটি বোঝা গেল। এইবার এইটা হচ্ছে গিয়ে ট্রানজিট রেজাল্ট। তাহলে ট্রানজিটে শনি কোন ঘরের উপর দিয়ে যাচ্ছে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এইভাবে। এইবার কোনো একটা গ্রহের বলবত্তা আমি ক্যালকুলেট করতে চাইছি। ধরুন এই মানুষটার শনিটা রয়েছে কন্যা রাশিতে, তাহলে এই শনিটার স্ট্রেংথ কেমন, তাহলে সেই কন্যা রাশিটাকে আইডেন্টিফাই করতে। ধরুন বৃহস্পতি রয়েছে সিংহ রাশিতে, মঙ্গলটাকে দেখুন, মঙ্গলও রয়েছে সিংহ রাশি, রবি সে রয়েছে বৃশ্চিক রাশিতে, বুধ রয়েছে বৃশ্চিক রাশিতে, বুধকে তো খুঁজেই পাচ্ছি না, আর শুক্র সে রয়েছে ধনু রাশি। এবার কোন গ্রহটা কতটা অ্যাক্টিভ সেটাকে আপনি চট করে বুঝে যাবেন। এই মানুষটার ক্ষেত্রে বৃহস্পতি ভীষণ অ্যাক্টিভ। দেখুন আটটা নাম্বার পেয়ে বসে আছে সর্বাষ্টক বর্গে। মঙ্গল কিন্তু সেই লেভেলে অ্যাক্টিভ নয়। মঙ্গল আর বৃহস্পতি দুজনেই একই ঘরে বসে আছে। রবি আর বুধ তারাও একই ঘরে বসে আছে, পঞ্চম ভাবে বসে আছে। আর শুক্র ষষ্ঠ ভাবে বসে আছে। শুক্র ষষ্ঠ ভাবে বসে থাকা সত্ত্বেও সে কিন্তু 5টা গ্রহের দ্বারা আনুকূল্য লাভ করেছে। তো এই যে 5টা গ্রহের দ্বারা আনুকূল্য লাভ করেছে, এর ফলে কি হলো, শুক্রটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে গেল, শুক্রের রেজাল্ট পজিটিভ হয়ে গেল। তাহলে ষষ্ঠে শুক্রের কারণে যা যা আমরা ভেবেছিলাম এইরকম হবে এইরকম হবে এরকম হবে, সেগুলো কিন্তু অনেকটাই পজিটিভ হয়ে রইল। ফলে শুক্র ষষ্ঠে থাকা সত্ত্বেও তার কিন্তু কোয়ালিটি ভালো। পরিষ্কার হলো? এবার আমরা আরো কয়েকটা জিনিসকে একটুখানি চট জলদি বুঝবো। এই মানুষটা এসে আমাকে প্রশ্ন করলো, আমার কোনটা ভালো হবে গো, চাকরি না ব্যবসা? আমার আয় কোনটা দিয়ে ভালো হবে, চাকরি না ব্যবসা? তাহলে এই লোকটার ক্ষেত্রে লগ্ন আমরা দেখতে পাচ্ছি কর্কটে রয়েছে, লগ্ন কর্কটে। এবার আয়, আয় মানে হচ্ছে একাদশ। তাহলে চাকরিতে আয় কে দেবে? মঙ্গল দেবে। তাহলে মঙ্গলের থেকে আমি পাচ্ছি 5, আর শনির থেকে আমি পাচ্ছি 4। তাহলে এই লোকটা এসে যদি ডিরেক্ট প্রশ্ন করে যে চাকরি না ব্যবসা, আমি কোনটায় জানি, তাহলে আমরা তাকে ইনিশিয়ালি বলবো যে তোমার চাকরির জায়গাটা বেটার, কারণ মঙ্গল তোমার দশমপতি, সে চাকরির ক্ষেত্রটাকে নির্দেশ করছে। স্যার দশম ভাব কি ব্যবসাটাকে দেখবে না? অসম্ভাব্য পেশা চাকরি কর্ম। আর ব্যবসা বলতে শুধু সপ্তম ভাবকেই দেখবো? ব্যবসা বলতে আমরা আমাদের সিগনিফায়ার সিগনিফাইং হাউস, এটাকে আমরা ধরবো 7th হাউস। 7th হাউস থেকে। এবার ওনাদের অনেকটা নিয়ম করছি। একজন এসে বললো আমি একটা ব্যবসা করি, তো আমরা বলছি যে ব্যবসা তো ব্যবসা কর, ভালো কথা। এবার সে বললো বাড়িতে থেকে ব্যবসা ভালো হবে না বাড়ি থেকে দূরে ব্যবসা? তাহলে এই প্রশ্নের উত্তর আমরা অষ্টক বর্গ থেকে পাবো। তাহলে ব্যবসা, এটা আমরা 7th হাউস থেকে পাবো। তাহলে এবার 7th হাউসে বা 7 নম্বর ঘরে কোন গ্রহরা কতটা বেশি প্রভাব দিচ্ছে? সবচেয়ে বেশি নাম্বার দিচ্ছে এই শুক্র, তারপরে দিচ্ছে 4 করে বৃহস্পতি, আর একটা 4 বুধ আর চন্দ্র। তাহলে বুধ এখানে বাড়ি থেকে দূরে ইন্ডিকেট করছে, আর শুক্র চন্দ্র এরা হচ্ছে গিয়ে বাড়ির কাছে ইন্ডিকেট করছে।
বৃহস্পতি, সেও নবমপতি ষষ্ঠপতি, সে বাড়ি থেকে দূর ব্যাপারটাকেই ইন্ডিকেট করে। শুক্র চতুর্থপতি আর চন্দ্র চতুর্থে বসে আছে। শুক্র চতুর্থপতি আর চন্দ্র চতুর্থে বসে আছে। তাহলে এই ক্ষেত্রে শুক্র চন্দ্র কম্বিনেশন এরা 9 পেয়েছে। সেইখানে আহ বুধ আর বৃহস্পতি কম্বিনেশন তারা 8 পেয়েছে। তাহলে অবশ্যই বাড়িতে থেকে ব্যবসা এর জন্য প্রেফারেবল, বা বাড়ির কাছাকাছি থেকে ব্যবসা বা বাড়ির সংস্পর্শে থেকে ব্যবসা, সেটা এর জন্য বেশি ফেভারেবল। বোঝা গেল? স্যার বলো। বলছি স্যার, এখানে আমি একটা রুলস বলছি, একটু দেখবেন এটা ঠিক কিনা। আহ যোগফলটা যেগুলো 32, 30, 31 আছে, যেটা সবচেয়ে হাইয়েস্ট আছে, ঠিক আছে, তার একটা ঘর পর, মানে হচ্ছে আমি যদি ধরি বৃষতে যেটা আছে 32, আমি কর্কট ধরবো হচ্ছে 31, তাহলে 31 মানে হচ্ছে যেটা হচ্ছে লগ্ন, ওই রিলেটেড যদি কিছু কাজ করি তাহলে লাভ ভাবটা হচ্ছে আমার 32, সেটা আমাকে কিন্তু ইনকাম দিচ্ছে। আর একটা হচ্ছে পঞ্চম ভাব রিলেটেড কোনো কাজ, সেটার ইনকামটা হচ্ছে আমাদের 32, সেটা হচ্ছে থার্ড হাউস। এই রুলসটা কি স্যার কাজে লাগানো যাবে? হ্যাঁ, এটা লাগানো যেতে পারে। মানে যেটা নিয়ে করব তার একাদশ ভাবটা দেখবো, যেমন পঞ্চম মানে হচ্ছে আমরা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত কোনো কাজকর্ম বা ক্রিয়েটিভিটি, তার লাভ ভাবটা হচ্ছে 32, থার্ড হাউস। সুতরাং এটা করলে ওনার জন্য বেটার হবে। সক্ষেত্রে এটা কোনো যদি করা কোনো যাবে, কাজ করে। একদমই, হ্যাঁ স্যার। একদমই করা যাবে। হ্যাঁ, আমি সেটাই দেখলাম এখানে। তাহলে অষ্টক বর্গ থেকে বিচারের বেশ কিছু প্রসেস, সেগুলো আমরা একটু জানতে পারলাম বা একটু বুঝতে পারলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, কাজে লাগাতে হবে, ব্যবহার করে দেখতে হবে। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ, বলছে এই জায়গাটা মানে আমি কনফিউজড হয়ে আছি যে দশম ভাবটাকে শুধুমাত্র চাকরির জন্যই ধরবো। কেন দশম ভাব চাকরির জন্য ধরবো? যে কোনো কর্মা, কিন্তু হ্যাঁ যখন যে আমি চাকরি আর ব্যবসাকে ডিফারেন্সিয়েট করব, হ্যাঁ, তখন আমাকে দশম আর সপ্তমে যেতে হবে। আচ্ছা, যখন এই দুটোর মধ্যে আমাকে একটা বেছে নিতে হবে তখন আমি তখন তো চাকরির দশম জন্য আর দশম সপ্তমেই ভাব যেতে হবে। নেব। হ্যাঁ, আমাদের যে ত্রিকোণ আছে, একটা হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ। তো হ্যাঁ, ধর্ম ত্রিকোণ যেটা, তার কর্ম হচ্ছে কি স্বনিযুক্তি পেশা, মানে নিজের কাজ করছি, নিজেই নিজের কোয়ালিটিকে কাজে লাগাচ্ছি। অর্থ মানে হচ্ছে 2, 6, 10, সেখানে আমি চাকরিটাকে গুরুত্ব দেবো, 2, 6, 10-এর পেশা। যখন আমার তান্ত্রিকোণ 3, 7, 11, তখন আমার ব্যবসাটা কানেক্টেড হচ্ছে। যখন আমি চলে আসবো 4, 8, 12 মোক্ষ ত্রিকোণ, তখন আবার চলে আসবে গৃহ নির্ভর কোনো কাজকর্ম, কিংবা আহ, মোটামুটি কর্মহীন একটা অবস্থা, সেটাও হতে পারে, বা আবার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, এরকম কিছু। তো কোনটাকে আমি গুরুত্ব দিচ্ছি বা কোনটাকে আমি নেব, সেটা এই হাউসগুলোর মধ্য থেকেই তো নিতে হবে। তাহলে ব্যবসাকে যখন আমরা, ব্যবসা আর চাকরিকে, ব্যবসা করবে না চাকরি করবে, তখন আমরা হুম, সপ্তম দশমের মধ্যেই কম্পেয়ার। আচ্ছা, এবার ব্যাপারটা ক্লিয়ার হলো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মোটামুটি অষ্টক বর্গ আমরা বুঝতে পারলাম। আমাদের একটু ঝড়ের গতিতে পড়াশোনা হচ্ছে, এটা হবে, কারণ হচ্ছে গিয়ে আমরা আহ ঝড়ের গতিতেই ছুটছি, আমাদের সময় একটু শেষের দিকে চলে এসেছে। এইবার আমাদের যেটা করতে হবে, আজকে আমরা যেটা করব ঠিক করেছিলাম, সেটা হচ্ছে নিউমারোলজি। তো নিউমারোলজিতে দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে ডেট অফ বার্থ ওরিয়েন্টেড, আর একটা পার্ট হচ্ছে আমাদের নেম ওরিয়েন্টেড। এবার এই নিউমারোলজি ব্যাপারটা আমাদের জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে, একদম এক্সাম্পল দিই। যখন আপনি জন্ম হলো, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেলেন একটা ডেট, একটা টাইম। এই ডেট আর টাইম দুটোই সংখ্যা দিয়ে প্রকাশিত। ওই দিনে 10টা 12টা অপারেশন হচ্ছে, আপনার কোনো একটা নাম্বারে অপারেশন, সেই অপারেশনে আপনার জন্ম। জন্ম হওয়ার পরে যত দিন যাচ্ছে, তত আপনার ডেট গুলো চেঞ্জ হচ্ছে, সংখ্যা পরিবর্তিত হচ্ছে। আপনি বড় হয়ে উঠলেন, আপনাকে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হলো, সেই স্কুলটা, সে একটা আপনাকে একটা ক্লাস দেওয়া হলো, আপনাকে একটা সেকশন দেওয়া হলো, আপনাকে একটা রোল দেওয়া হলো। পুরো ব্যাপারটাই হচ্ছে কি নাম্বারস। আপনি যখন আর একটু বড় হলেন, আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার, এটাও আপনার একটা নাম্বার।
অ্যাডমিট কার্ড এলো, একটা রোল নাম্বার তৈরি হলো, নাম্বার। এবার আপনি আরেকটু বড় হলেন, বড় হওয়ার সাথে সাথে আপনাকে এবার একটা মোবাইল ফোন কিনে দেওয়া হলো, আপনি পেলেন একটা নাম্বার। চাকরি করবেন, চাকরি করবার সঙ্গে সঙ্গে আপনার কিছু নাম্বার ক্রিয়েটেড হবে, যেমন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রেশন কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, রেজাল্ট মার্কশিট, এগুলোর সিরিয়াল নাম্বার, এরকম বহু জিনিস তৈরি হতে দেখতে পাওয়া গেল। এরপর আপনি আরেকটু বড় হলেন, তখন আপনার কিছু মোবাইল নাম্বার এলো, এবং সেই মোবাইল নাম্বার গুলো আপনি বিজনেসে ইউজ করতে শুরু করলেন। তাহলে এই বিজনেসে ইউজ করা যে নাম্বার গুলো, এই নাম্বার গুলো নাকি কমিউনিকেশন দেবে, যোগাযোগ বাড়াবে কি বাড়াবে না, এই ব্যাপারটা সিম্পলিফাই করে দিল। এরপরে আপনি একটা বাড়ি কিনলেন, সেই বাড়ির নাম্বার, সেই বাড়ির অ্যাড্রেস, সেই ফ্ল্যাটের নাম্বার, এই যে সমস্ত জীবন, আপনি রয়েছেন পুরোপুরি নাম্বার সিস্টেমের মধ্যে। তাই নিউমারোলজি ব্যাপারটা আমাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা দুই একটা জিনিস পড়বো, নিউমারোলজির একটা ছোট্ট পার্ট আমরা পড়বো, এটা হচ্ছে গ্রিড সিস্টেম। তো গ্রিডটা কি? গ্রিড হচ্ছে একটা ছক। এটা একটা ছক, এবং এই ছকটার উপরে বেস করে আমরা কিছু প্রেডিকশন করতে পারি এবং কিছু বিষয়কে উপলব্ধি করতে পারি। তো এখানে আমাদের একদম সিম্পল ডেট অফ বার্থ, সেখান থেকে আমরা কাজটা করব। যা কিছু একটা ডেট অফ বার্থ হতে পারে। এখানে আমরা পাবো ডিডি, এমএম, আর ওয়াই 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 ওয়াই। তো এখানে আমরা তিনটে নাম্বারকে আইডেন্টিফাই করবো। একটা হচ্ছে ড্রাইভার নাম্বার, একটা হচ্ছে কন্ডাক্টর নাম্বার, আর একটা হচ্ছে সাপোর্ট। এটাকে ইউনিভার্সাল সাপোর্ট নাম্বারও বলা যায়। ডেট অফ বার্থ, একদম ডেট অফ বার্থ থেকে আমরা যে নাম্বারটা পাবো ডিডি থেকে, সেটা হচ্ছে ড্রাইভার নাম্বার। পুরোটা থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আবার কন্ডাক্টর নাম্বার। সব কটাকে যোগ করে আমরা যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে আমার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার। আর সব কটাকে যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার কন্ডাক্টর নাম্বার। তাহলে ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক, ড্রাইভার নাম্বার ডেটটাকে যোগ করে, যেমন আপনার যদি 29 তারিখে জন্ম হয়, তাহলে ড্রাইভার নাম্বার হবে 2। আপনার কি করে হলো 2 আর 9? ধরুন কোন একজন জাতকের জন্ম হচ্ছে 29 জুলাই 1988, তাহলে তার ড্রাইভার নাম্বার হবে 2 + 9, ইকুয়ালস টু হচ্ছে 11, ইকুয়ালস টু হচ্ছে 2। একার একে যোগ করে 2। আমাদের এই নিউমারোলজিতে নাম্বার গুলো কিন্তু সিম্পলিফাইড ফর্মে এনে কাজটা করতে হবে। কন্ডাক্টর নাম্বার কত হবে? 2 + 9 মানে হচ্ছে 11, +7 18, +1 19, 19 আর 9 মানে 28, 28 আর 8 মানে 36, 36 আর 8 মানে হচ্ছে 44। 4 4 44 মানে হচ্ছে, এখানে হলো 44, 44 ইকুয়ালস টু হচ্ছে 8। তাহলে এই মানুষটার কন্ডাক্টর নাম্বার হচ্ছে 8। এবার আমরা চলে আসবো ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার। ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার কিন্তু একটা বিকট নাম্বার। বিকট নাম্বারটা কিরকম? এটা
1999 পর্যন্ত একরকম, 2000 থেকে আরেক রকম। আবার এদিকে ছেলেদের জন্য একরকম, মেয়েদের জন্য আরেক। তাহলে ছেলেদের জন্য কি হবে? মেল। 1999 পর্যন্ত কি হবে? এই নাম্বারটাকে যোগ করুন। ছেলেদের ক্ষেত্রে 1999 পর্যন্ত, ওনার হচ্ছে 1988, তার মানে হচ্ছে ওয়াই 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 ওয়াই, এইগুলোকে যোগ করব। যোগ করে কি আসছে? 9 আর 1 10, আর 8 18, আর 8 26। 26 মানে হচ্ছে 8। এবার এই নাম্বারটাকে 11 থেকে মাইনাস করবো। স্যার 1 হচ্ছে তো। কেন? 9 3 27, 28, 28 মানে হচ্ছে 10, মানে 1। ওই এটা 1988, 1988 তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি ভেবেছি 1999। না না, 1999টা ওটা একটা সংখ্যা আলাদা। আর 1999 এর আগে যদি জন্ম হয় তাহলে এই ফর্মুলা কাজ করবে। 2000 যদি হয়ে যায়, যদি ব্যাপারটা 2000 হয়ে যায়, বা 2000 এর পরে কোনো নাম্বার, তখনই ইউনিভার্সাল সাপোর্ট নাম্বারটা পাল্টে যাবে। ছেলেদের ক্ষেত্রে কি হবে? 10 মাইনাস ওয়াই 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 ওয়াই। তাহলে কারোর যদি জন্ম হয় 2012 সালে, তাহলে তার ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার কি হবে? তার ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার হবে 10 মাইনাস 2012। তাহলে 2012 মানে হচ্ছে 5, 2 আর 2 4 আর 1 5। তাহলে 10-এর থেকে 5-কে বিয়োগ করলে আমরা পাবো 5। তাহলে সেই মানুষটার ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার সেটা হচ্ছে 5। তাহলে এই মানুষটার ক্ষেত্রে ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার হচ্ছে তিন। এটা যদি ফিমেলের ক্ষেত্রে হয়, 1999 এর আগে কোনো ফিমেলের জন্ম হয়েছে, তার ক্ষেত্রে যেটা ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার সেটা কত হবে? 4 প্লাস ওয়াই 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 ওয়াই। তাহলে এই মহিলা যদি, এইটা যদি মহিলা হতো 1988, 1988 মানে হচ্ছে 8, 8 আর 4 12, 12 মানে হচ্ছে 3, 8 আর 4 12, 12 ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে এই মানুষটা যদি মহিলা হতো তাহলেও তার ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার হতো 3। আর এই 2012-তে যার জন্ম হয়েছে তার ক্ষেত্রে এটা হবে 3 প্লাস, 2000-এর পরে যদি জন্ম হয় বা 2000-এ জন্ম হয়, 3 প্লাস ওয়াই 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 ওয়াই। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? ওয়াই 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 মিলে 2012 মানে হচ্ছে 5, 5 আর 3 8। তাহলে এর ক্ষেত্রে মহিলা হলে পরে ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার হয়ে যেত 8। তাহলে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার, এই তিনটেকে একটু আমরা বুঝে নিই। ড্রাইভার নাম্বার হচ্ছে আমার মেইন কন্ট্রোলিং নাম্বার, যে আমাকে নিয়ন্ত্রণ করবে, আমার অ্যাপিয়ারেন্স, আমার অ্যাটিটিউড, আমার অ্যাক্টিভিটিস, এগুলোকে নিয়ন্ত্রণ আমাকে আমাকে দেখে বোঝা যাবে, সেটা হচ্ছে আমার ড্রাইভার। এবার হচ্ছে আমার কন্ডাক্টর নাম্বার। কন্ডাক্ট মানে হচ্ছে আমাদের সিম্পলি বিহেভিয়ার। তো কন্ডাক্টর নাম্বারে আমার সঙ্গে আমার যাদের ইন্টারাকশন হচ্ছে সেই বিহেভিয়ারটা কেমন হবে, আমি মানুষের সঙ্গে কেমন ভাবে বিহেভ করছি, আমি মানুষের সঙ্গে কেমন ভাবে অ্যাটাচড হচ্ছে, সেটা আমাদেরকে এই নাম্বারটা দেবে। 8 নাম্বার এখানে হচ্ছে কন্ডাক্টর নাম্বার। আর ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার সেটা না তো লাকি নাম্বার, না তো আনলাকি নাম্বার, বাট এই ইউনিভার্সাল সাপোর্ট নাম্বারের মানুষগুলোর কাছ থেকে এই মানুষটা ব্যাপকভাবে সাপোর্ট করে।
এরা উপকার করবেই। তাহলে আমার যদি ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার হয় 3, তাহলে হচ্ছে গিয়ে 3 নাম্বারওয়ালা কোনো না কোনো মানুষ, সে আমার জন্য লাকি হবে, সে আমাকে গাইড করবে, সে আমাকে সাপোর্ট করবে। এবং যদি আমার জীবনে যে মানুষটা আসছেন বা আমার জীবনে যে মানুষটার অ্যাক্টিভিটি বাড়ছে, এই মানুষটা যদি ইউনিভার্সাল সাপোর্ট নাম্বারের হয়, তাহলে কিন্তু আমার কাজটা অনেক বেটার হবে। মোটামুটি পরিষ্কার? এবার এই নাম্বারগুলোকে আপনারা জানেন কোনটা কার নাম্বার। প্রথম হচ্ছে 1, 1 ইন্ডিকেট করে সান, রবির নাম্বার। 2 নম্বর হচ্ছে সানের পরে মুন, চাঁদ, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে গুরু, বৃহস্পতি। 4 নাম্বার রাহু। 5 নাম্বার বুধ। 6 নাম্বার শুক্র। 7 নাম্বার কেতু। নাম্বার শনি। 9 নাম্বার হচ্ছে মঙ্গল। তাহলে 1 থেকে 9 পর্যন্ত 9টা গ্রহকে আমরা আইডেন্টিফাই করলাম, এবং এই নাম্বারগুলোর ক্যারেক্টারিস্টিক্স গ্রহদের দ্বারাই কন্ট্রোলড হয়। এখানে কিন্তু গ্রহ বাদ দিয়ে হবে না। প্রত্যেকটা নাম্বারের সঙ্গে গ্রহদের কানেক্টিভিটি আছে, এবং গ্রহদের যে ক্যারেক্টারিস্টিক্স, নাম্বারগুলো সেই ক্যারেক্টারিস্টিক্স এ বিলং করে। তাহলে আমি গ্রহ নাম্বারদের ক্যারেক্টারিস্টিক্স পড়িয়ে আর সময় নষ্ট করছি না। এবার আমি এই গ্রিডটাকে আঁকছি। এই গ্রিডটা হচ্ছে একটা ম্যাজিক্যাল গ্রিড বলা হয়। চীনারা বলেন লসু গ্রিড, ইনসানরা, ভারতীয়রা বলে বেদিক গ্রিড। তো দুটোর সঙ্গে কচ্ছপ সম্পর্ক। চীন দেশের যেটা লসু গ্রিড, সেটাও কচ্ছপের খোলার সঙ্গে সম্পর্কযুক্ত। কচ্ছপের খোলার মধ্যে এই ছকটা ছিল। আর ভারতীয় যেটা লসু গ্রিড, কুর্ম অবতার, তার ওপরে ওই মৈনাক পর্বত না কি পর্বতকে ঘোরানো হয়েছিল, সেই ঘোরানোর সময় যে ঘূর্ণন হয়েছিল সেই কুর্ম অবতারের পিঠের উপরে, তখন কিছু রেখাপাত হয়েছিল। বা যখন কুর্ম অবতারের জন্ম হয়েছিল, তখনই কুর্ম অবতারের পিঠে কিছু রেখা ছিল। এই রেখাগুলোকে গুণে আমাদের এই ম্যাজিক গ্রিড তৈরি করা হয়েছে। তো এই গ্রিডের ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম? এই গ্রিডের 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে। এখানে আছে 4, এখানে আছে 5, এখানে 3 আছে। এখানে 5, আর এখানে 6, এখানে 7, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 2, এখানে 1, আর এখানে 9। এই হচ্ছে গিয়ে আমাদের সিরিজটা, মানে এই এই হচ্ছে গিয়ে আমাদের গ্রিডটা। গ্রিড মানে হচ্ছে ছক। তাহলে সব কটা জায়গা থেকে যদি আপনারা গুণে দেখেন, তাহলে দেখবেন প্রত্যেকটা দিকে 15 করে হচ্ছে। লম্বালম্বি 15, চওড়াচড়ি 15, কোনাকুনি 15, সব দিকে 15। 4, 5, 6 কোনাকুনি যোগ করলে 15 হবে। আপনারা যোগ করে দেখতে পারেন। 4, 5, 6, 15। 8 আর 2, 10, 5, 15। 4, 9, 4, 13, 14, 15। 5 আর 3, 28, 7, 15। 8 আর 1, 9 আর 6, 15। 4 আর 3, 7, 28, 7, 15। 9, 5, 14 আর 1, 15। 7 আর 2, 9 আর 6, 15। যেদিক থেকেই গুনুন না কেন, প্রত্যেকটা দিকেই আপনারা 15, 15, 15, 15 করে পাবেন। এই জন্য এই গ্রিডটাকে ম্যাজিক্যাল গ্রিড বলা হয়। তো এই গ্রিডটার মধ্যে আমাদের এই সংখ্যাগুলোকে বসানো হয়। তো আজকে আমরা এই সংখ্যাগুলোকে আর বসাবো না, আমরা সংখ্যাগুলোকে পরের দিন বসাবো। পরে যে ক্লাসটা হবে সেই ক্লাসে সংখ্যাগুলোকে বসিয়ে এর সম্পর্কে ডিটেইল আলোচনা করব। তাতে আর কি আমাদের কিছুটা কনসেপশন ক্লিয়ার হবে, কিছুটা বেসিক কনসেপশন ক্লিয়ার হবে। একদম ডিটেইলে আমরা এই একটা বা দুটো ক্লাসে যেতে পারবো না, কিন্তু কাজ চালাবে। তাহলে গ্রহদের যে সম্পর্ক সারণী, সেই সম্পর্ক সারণীটা মাথায় রাখতে হবে যে কোন গ্রহের সঙ্গে কোন গ্রহ শত্রু বা মিত্র। সেখান থেকে আমরা একটা কানেক্টিভিটি পাবো সংখ্যাগুলোর মধ্যে। আর যেহেতু আমরা 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোর সঙ্গে গ্রহদেরকে কমিউনিকেট করিয়েছি,
তার জন্য গ্রহদের যে ক্যারেক্টারিস্টিক্স সেটাই আমাদের এই সংখ্যাগুলোর ক্যারেক্টারিস্টিক্স। এবার কোথায় কোথায় কি কি বুঝতে অসুবিধা হলো একটু বলে ফেলুন। স্যার, হ্যাঁ, মেলের এখানে 26 করা আছে, এটা 28 হবে তো মনে হয়। কোথায় কোথায়? মেল লিখে 1999 করা আছে। এই যে 1999, হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ। 26? না না, এই 26টা তো 1988 থেকে এসছে। ও, ওইটা থেকে, আচ্ছা। 1999, ভালো করে বুঝুন, 1999 এর আগে যদি হয় তাহলে 11 থেকে ওয়াই 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 বাদ। হুম হুম। 2000-এর যদি পরে হয় তাহলে 10 থেকে ওয়াই 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 বাদ। উনিশশো আচ্ছা নিরানব্বই এর আগে বা 1999-তে যদি হয়, মানে যদি আগে 19 থাকে তাহলে এখানে ওয়াই 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 যোগ 4। এখানে যদি 2000 হয়ে যায় তাহলে যোগ 3। কারণ এই যে নাম্বারটা, এখানে নাম্বারটায় দুটো পার্ট আছে। দুটো পার্ট কিরকম, এই একটা পার্ট আর এই আর একটা পার্ট। তাহলে প্রথম পার্টটা 19 হয়ে যাওয়ার পরে এটা 100 বছর 19 থাকবে। 20 হয়ে যাওয়ার পরে 100 বছর 20 থাকবে। 20 থাকবে। তারপরে 100 বছরে 21 আসবে। তাহলে এই যে অংশটা 19 থেকে 20 হলো, 19 মানে হচ্ছে 1, 9 আর 1 10 মানে 1, সেখান থেকে 2 হলো। তাহলে এই যে 19 থেকে 20 হলো, এইখানের এই 19 থেকে 20 হওয়ার জন্য আমাদের এটা 11 থেকে 10 হয়, নাম্বার এক না ডিজিট কমিয়ে দেওয়া। আবার এখানে 4 থেকে, যেহেতু এখানকার 1 নাম্বার, এখানে 1 নাম্বার কম আছে, এখান থেকে এখানে 19 থেকে এখানে হচ্ছে কি 20 হয়ে গেছে, তাহলে এখানে 4 থেকে এটাকে আমরা 1 কমিয়ে 3 করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আবার এখানে 11 থেকে 1 কমিয়ে 10 করে দেওয়া হয়েছে। এইখানের যে 1 নাম্বারটা, সেই 1 নাম্বারটা ধরে নেওয়া হচ্ছে এই 2 এর মধ্যে অ্যাড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক। এবার এই গ্রিডটার ছেলেদের মধ্যে কতগুলো প্লেন আছে, ওই প্লেন গুলোকে আমি একটু দেখিয়ে দিই। যেমন এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এই একটা প্লেন। মানে যে গ্রুপ গুলোকে ধরলে পরে আমাদের 15 হচ্ছে, সেইগুলোকে আমরা একটা করে প্লেন ধরি। আর এই একটা প্লেন, আর এই একটা প্লেন। এই আমাদের যেমন আহ হরোস্কোপের মধ্যে 12টা ঘর আছে, তেমনি এখানে 8টা প্লেন আছে। এই 8টা প্লেন মেন্টাল ফিজিক্যাল স্টেটাসকে কন্ট্রোল করে। মেন্টাল স্টেটাস আর ফিজিক্যাল স্টেটাসকে কন্ট্রোল করে। এই প্লেনগুলো কতটা কমপ্লিট হয়ে আছে সেইটার উপরে বেস করবে যে এই মানুষটা বা এই লোকটা আমার জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারবে, বা এই মানুষটাকে আমি কতটা গুরুত্ব দেবো। যেমন এই চার্টটার মধ্যে, এই ডেট অফ বার্থটার মধ্যে কি কি নাম্বারের বারবার ঘুরে আসছে। যেমন 9, এখানে একবার 9, এখানে একবার 9, আর কোথাও 9 আছে? না, আর কোথাও নয়। তাহলে 8 নম্বরটাকে যদি আমরা দেখি, 8, 8, আবার এখানে 8, 3বার আসছে। তাহলে এই মানুষটার জীবনে 8 সংখ্যার ইম্প্যাক্ট বেশি। 2 সংখ্যাটা এর ক্ষেত্রে 2বার এসছে। 2 সংখ্যাটা 2বার এসছে। 1 আর 7 একবার একবার করে এসছে। তাহলে 8 হচ্ছে গিয়ে 2 হচ্ছে চন্দ্রের নাম্বার, 9 হচ্ছে মঙ্গলের নাম্বার, আর 8 হচ্ছে শনির নাম্বার। তাহলে এই মানুষটার উপরে স্যাটার্নিয়ান ইম্প্যাক্ট বেশি। এবার আমাকে এর জন্ম কুণ্ডলী দেখতে হবে, আমাকে এর নেম নিউমারোলজি দেখতে হবে। দেখবার পরে আমি বুঝতে পারবো যে স্যাটার্নিয়ান ইম্প্যাক্ট এর উপরে কতটা প্রভাব বিস্তার করেছে, এবং সেই প্রভাবটা এর জন্য আদৌ পজিটিভ না নেগেটিভ। কিন্তু স্যাটার্নের ইম্প্যাক্ট নিয়েছে, এর জন্ম তারিখের রেসপেক্টে স্যাটার্ন একে কন্ট্রোল করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মোটামুটি বেসিক পার্টটা ক্লিয়ার হলো। এর পরের দিন আমরা ওই পাইথাগোরিয়ান আর
সিনাডিয়ান নাম্বার গুলোকে একটু বুঝে নেব। কিন্তু স্যার এই জাতকের যদি স্যাটার্নের প্রভাব বেশি থাকে, সেটা গুড আর ব্যাড কি করে আইডেন্টিফাই হবে? ওই যে চার্ট দেখবো এবার, জেনারেলি স্যাটার্নের ইম্প্যাক্ট বেটার, মানে ইম্প্যাক্ট বেশি মানে স্ট্রাগল বেশি, বেশি বয়সে থাকবে। নিউমারোলজি এইখানে কিন্তু আমাদের একটা কংক্রিট সলিউশন দেবেন, নিউমারোলজি আমাদের একটা রাস্তা দেখাবে। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। আমাদের আজকে প্রচুর পড়াশোনা হয়ে গেল, ঝড়ের গতিতে প্রচুর পড়াশোনা আমরা করে ফেললাম। তো এবার আমাদেরকে এগুলো ধীরে ধীরে ভিডিওটাকে দেখে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, এবং তখনই কিন্তু আমরা আলটিমেটলি এটাকে ইউটিলাইজ করতে পারবো, কাজে লাগাতে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, তাই- বলুন বলুন। স্যার ওই ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার যেটা, হ্যাঁ, ওটাই তো? ও স্যার, মানে আমি আগে এমনি ওই যেগুলো ফাউন্ডেশন কোর্স, ফাউন্ডেশন ক্লাস হয় না, তো হ্যাঁ, ওগুলোতে দেখেছি অনেকজন অনেক রকম ভাবে হ্যাঁ। হচ্ছে ইয়ে, দেখেছি অনেকে যে ফিমেলের ক্ষেত্রে আহ, আপনার কথা শোনা যাচ্ছে না। যেভাবেই যে হ্যাঁ স্যার, নিয়োগ হ্যাঁ করুন, আপনি বিভিন্ন জায়গা থেকে যেগুলো শিখেছেন সেটাকে ইউটিলাইজ করুন, যেটা ম্যাচ করছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, কোনো চাপ নেই। স্যার, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক আমাদের, তীব্র গতিতে পড়াশোনা হলো। এবার শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকুন। মশায় আমাকে শুভরাত্রি। ছিঁড়ে খাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।